তোমার মায়ের কেন প্রতিদিনই সকাল 6টা বাজে ক্ষুধা পায়? উনি জানে না ছোট বাচ্চা নিয়ে আমার রাত জাগতে হয়? সারা রাত বাচ্চা সামলে যখনই দু চোখ একটু লেগে আসে তোমার মায়ের ক্ষুধা পেয়ে যায়। এসব কি সায়ন? সকালে নবজাতক বাচ্চা নিয়ে স্বামীর উদ্দেশ্যে কথাগুলো বলল প্রীতি। সায়নের প্রতিক্রিয়া কি হবে সেটাই দেখার অপেক্ষায়। কিন্তু সায়ন নিশ্চুপ, নির্বাক। প্রীতি আশাহত হয়ে ফের শুধায়, কি ব্যাপার, কথা বলছো না? সায়ন অফিসে যাওয়ার জন্য শার্ট গায়ে দিচ্ছিল। শার্টের বোতামগুলো লাগিয়ে নেয়, অতঃপর প্রীতির দিকে তাকিয়ে প্রতি উত্তর করল, এখন মায়ের ক্ষুধা পাওয়া কি দোষের প্রীতি? বিস্ময়ে প্রীতির চোখ বড় বড় করে স্বামীর মুখপানে চাইল। আশাওতির জবাব তো পেলই না, আবার উল্টো তাকেই প্রশ্ন করা হচ্ছে। ও, তোমার মায়ের ক্ষুধা পাওয়া দোষের না, আর আমার ঘুমোনো দোষের, তাই না? সায়ন অফিসের ব্যাগটা হাতে নেয়। তুমি কি কিছু বোঝো না সায়ন? কি বুঝবো বলো তো? আম্মা ফজরের নামাজ পড়তে ওঠে প্রতিদিন ভোরে, ওনার ক্ষুধা পায় এই জন্য। তুমি তো আর ওঠো না নামাজ পড়তে। আরো এক দফা অবাক হয় প্রীতি, গলার স্বর নিচু হয়। আপনি কি? আমি নামাজ পড়ি না? আমার বাচ্চা হলো সেদিন, এখনো পুরোপুরি ব্লিডিং বন্ধ হয়নি, আমি নাপাক, এই শরীরে নামাজ? তুমি কি সবই ভুলে গেছো প্রীতি? আমার অফিসে যাওয়ার সময় হয়েছে। স্বামীর এখনো খাপছাড়া জবাবে খুব কষ্ট হয় প্রীতির। সেই থেকে রাগে দুঃখে শেষমেশ বলেই ফেললো, হ্যাঁ, তোমার মায়ের ক্ষুধা পাওয়ার সময় হয়, তোমার অফিসে যাওয়ার সময় হয়, কেবল আমার সময় লাগে না নিজের জন্য, তাই না? শাওন এবারও চুপচাপ, কোনো বাক্য বিনিময় না করে রুম থেকে বেরিয়ে আসলো। সায়ন বেরিয়ে যাবার সময় সায়নের মা স্বপ্না বেগম সায়নকে চলে যেতে দেখে জিজ্ঞাসা করে, কি রে, না খেয়ে চলে যাচ্ছিস নাকি? সায়ন পেছন ঘুরে উত্তর দেয়, ক্ষুধা গায়েব হয়ে গেছে আম্মা, তোমার বৌমাকে বলো ইচ্ছা মতো খেতে। কথাটা শুনে স্বপ্না বেগম কিছুটা থমথমে খেয়ে গেলেন। ঘরের ভেতর দরজার আড়াল থেকে সবটা শুনছিল প্রীতি। বুক ভরে দীর্ঘশ্বাস টেনে থমকে গেল, চোখে জল ভেসে উঠল। মনে হলো সে যদি কিছু বলতে চায়ও কেউই বুঝবে না, কেবল তার দৃষ্টি স্থির হয়ে রইল, অধিকারহীন এক বেদনাহত স্ত্রীর দৃষ্টির মতো। স্বপ্না বেগম রাগ দেখিয়ে গেলেন বৌমার রুমে। ভোর থেকে টানা ব্যস্ততা, অভিমান আর ক্লান্তির ভার যেন শরীরে জমে আছে। তবুও মেয়ের দিকে একবার স্নেহভরা চোখে তাকিয়ে প্রীতি অবশেষে ফ্রেশ হতে উঠে দাঁড়ালো। সায়ন বেরিয়ে যাবার অনেকক্ষণ হয়েছে, অথচ প্রীতি নিজের মধ্যে জমে থাকা অভিমানের ভার নামাতে পারল না। সে বসে রইল বিছানার কোণে, নিঃশ্বাসগুলো ভারী, চোখের পাতায় অনিদ্রার ছাপ। আমার ছেলে না খেয়ে কেন গেছে? প্রীতির উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ে দিল স্বপ্না বেগম। উত্তর দিতে ইচ্ছা না করে প্রীতি চুপ। তিনি ফের কাছে এসে বললেন, তোমাদের বনিবোনা হচ্ছে না, সেজন্য আমার ছেলেটাকে না খাইয়ে পাঠাবে? সারাদিনই তো বাহিরে থাকে। প্রশ্নটা যেন শূন্যে ছুড়ে দেওয়া এক শলাকা, যার আঘাতে প্রীতির ভেতরের গোপন ক্ষত আরো চওড়া হয়ে গেল। সে প্রথমে কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর ঠান্ডা অথচ কষ্টে ভিজে ওঠা কণ্ঠে বলল, আপনি তো জিজ্ঞাসা করলেনই দেখেছি, আমি আর কি করে বলবো কেন খাইনি? আমার নিজেরই দম নিয়ে টানাটানি। কথাটির বঞ্চনা স্বপ্না বেগম বুঝলেন কি বুঝলেন না তা বোঝা গেল না। তিনি কেবল মুখ ভার করে তাকিয়ে রইলেন। ঠিক তখনই রুমের ভেতর থেকে হাহাকার মিশ্রিত কান্নার শব্দ ভেসে এলো। নবজাতক কন্যাটি বুক ভরা ক্ষুধা কিংবা নিঃসঙ্গতার যন্ত্রণা প্রকাশ করছে। প্রীতি এক মুহূর্ত দেরি করল না, অস্থির পায়ে ছুটে গিয়ে মেয়েকে বুকে তুলে নিল। কোমল দেহটিকে বুকে চেপে ধরে সে ফিসফিসিয়ে বলতে লাগলো, মা, আছি তো। বাচ্চাটি ধীরে ধীরে নিশ্চুপ